হ্যালো ফ্রেন্ড, তোমাদের সারপ্রাইজ ক্লাস নিয়ে আসলাম। তোমাদেরকে বলেছিলাম যে আজকে সারপ্রাইজ আছে। সো ফ্রেন্ড, আমরা সেরকমই নিয়ে আসলাম। কারণ দেখতে পেয়েছি যে ফ্রেন্ড, গতকালকে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, তো তোমাদের কমেন্টে সেই রিপ্লাই দেখে আমরা ভাবছিলাম যে কিভাবে আমরা তোমাদের সেই সেই প্রত্যেক সানডে যে মক টেস্ট করা সেগুলো বন্ধ করতে পারি। কিভাবে বন্ধ করতে পারি? আমাদের কোনো রাইটই নেই যে বন্ধ করার। সো ফ্রেন্ড, তোমরা খুব সুন্দর রিপ্লাই দিয়েছো। গতকালকে অনেকগুলো কথা হয়েছিল সেই টেলিগ্রামে। তোমরা খুব সুন্দর সুন্দর রিপ্লাই দিয়েছো, বা আমি প্রত্যেকটা কমেন্টেরও তোমাদের টেলিগ্রামে নাম বলে কিন্তু রিপ্লাই দিয়েছি। থ্যাঙ্কস যারা সেভাবে আমাদের সাপোর্ট করছিলে এবং আমাদের এইভাবে লাভ এবং সাপোর্ট আমাদের উপর রাখার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ড, ওয়ান্স এগেন। সো ফ্রেন্ড, একটি কথা আমাদের কিন্তু সবাইকে বাবাই, যে আমরা সবাই জানি সেটা, যে লাইফ ইজ এ ফুল অফ স্ট্রাগল। ইয়েস, তো বলতে পারছো স্যার, ইয়েস আমরা তো কত দিন ধরে স্ট্রাগল করছি। সেই লকডাউনে শুরু হওয়ার আগে থেকেই, অথবা আমরা অনেক আগেই থেকে স্ট্রাগল করছি। আমরা এখন ডিগ্রি নিয়ে বসে আছি, তবে এক্সাম ক্র্যাক করতে পারছি না বা সাকসেস পাচ্ছি না। কি করি বলুন তো? সো ফ্রেন্ড, হতে পারে আমাদের সাকসেসে কোথায় কমতি রয়েছে, তো তার জন্য যে গড আমাদেরকে সেকেন্ড চান্স দিয়েছে, যে তোমরা আবার নিজেকে প্রিপেয়ার করে নাও। এই সময়টার মধ্যে তোমরা নিজেকে প্রিপেয়ার করে নাও, তাহলে কিন্তু যে যখনই হবে এক্সাম, তখনই কিন্তু তোমরা একবারই ক্র্যাক করবে সবাই। ইয়েস, তো গড আমাদের সেকেন্ড চান্স দিয়েছে, তো অবশ্যই চাইবে যে সেই সেকেন্ড চান্সকে সবাই রাখতে, ফুলফিল করতে। তো ফ্রেন্ড, আমাদের মক টেস্ট 1 হতে যাচ্ছে আজকে ইন্ডিয়ান হিস্ট্রির উপর থেকে। তার আগে তার করাইনি, অন্যান্য সাবজেক্টের উপর করেছি। তোমরা হোপফুলি সেসব সাবজেক্টগুলো দেখেছো। সো ফ্রেন্ড, তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্লিক টু ফর এক্সাম। হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো, আর যদি না করে থাকো অবশ্যই করে নাও। কারণ যদি আমাদের এরকম ক্লাস ইনফরমেটিভ, নলেজেবল এবং অথেন্টিকেট নোট যদি মিস না করতে চাও, তো অবশ্যই তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামও জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্লিক ত্রিপুরা এক্সাম। সেখানে জয়েনে আমাদের ক্লাসের সকল আপডেট, নোটিফিকেশন সব কিছু পেয়ে যাবে। ইভেন আমাদের ক্লাস সিটের সকল পিডিএফও কিন্তু আমরা সেখানে শেয়ার করেছি। ইভেন গতকালকেও দেখেছো যে কতগুলো পিডিএফ আমরা শেয়ার করেছি। সো ফ্রেন্ড, লেটস স্টার্ট। তো সবাই চাইবে যে কোথায় পার্টিসিপেট করবে? কমেন্ট সেশনে, সরি, যে লাইভ চ্যাট বক্সে। যারা অনলাইন দেখছো সবাই লাইভ চ্যাট বক্সে আনসার করবে। যারা পরবর্তীকালে অফলাইন দেখবে তারা অবশ্যই তো কমেন্ট সেশনে আনসার করবে। চলো ফ্রেন্ড, আজকে কোনো ডিসকাশন হবে না, জাস্ট কোয়েশন আনসার। তোমাদের জন্য অনেকগুলো কোয়েশন রয়েছে, তো সবগুলো কোয়েশন দেখবে যে কতটা আমরা যতদিন পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো কোয়েশন করেছি তার মধ্যে থেকে নিয়ে আসা। তোমরা অবশ্যই চাইবে যে প্রত্যেকটা কোয়েশন সিনসিয়ারলি পার্টিসিপেট করতে। লেটস স্টার্ট। সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? কোয়েশন নাম্বার 1। তোমাদের সময় শুরু। প্রত্যেকটা কোয়েশন ধরুন 10 সেকেন্ড সময় থাকবে, সেই 10 সেকেন্ড সময়ের ভিতরে চাইবে যে আনসার করতে। কবে হয়েছিল সেই সাঁওতাল বিদ্রোহ? তো সঠিক উত্তরটি হবে যে ইয়েস, সেই 1855 সালে সেই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 2। আজকে কোনো ডিসকাশন নেই, কিন্তু কেউ বলবে না যে স্যার আজকে কিছু ডিসকাশন করুন। নো, আজকে ডিসকাশন হবে না, তাহলে ক্লাস 2 ঘন্টা হয়ে যাবে। কারো সাঁওতাল বিদ্রোহ নেতা ছিলেন, কারা ছিলেন সাঁওতাল বিদ্রোহী নেতা? সাঁওতাল বিদ্রোহটি হয়েছিল 1855 সালে, এবং সেই বিদ্রোহ নেতা কে ছিলেন? কোয়েশ্চেন নাম্বার 2, সঠিক উত্তরটি কী হবে? কোয়েশ্চেন নাম্বার 2 সঠিক উত্তরটি কী হবে যে ফ্রেন্ড? ইয়েস, তো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন এ, সিধু কানু। সিধু কানু ছিলেন যে সাঁওতাল বিদ্রোহের নেতা। তারাই ছিলেন সেই লিডার যে সেই বিদ্রোহ অর্গানাইজ করেছিলেন, এবং সেই বিদ্রোহটি কিন্তু তাদের সেই লিডারে এবং তাদের সেই নেতৃত্বে কিন্তু সাকসেস করেছিলেন সেই সাঁওতাল বিদ্রোহটি 1855 সালে। নেক্সট কোয়েশন। তোমরা যদি ডিসকাশন দেখতে চাও অবশ্যই যে প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে গিয়ে, যারা দেখতে চাও। সাঁওতাল বিদ্রোহের মূল কারণ কি ছিল? কোয়েশন নাম্বার 3, যে সাঁওতাল বিদ্রোহের মূল কারণ কি ছিল? কোয়েশন নাম্বার 3 সঠিক উত্তরটি কি হবে? সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি কি হবে? সাঁওতাল বিদ্রোহের মূল কারণ কি ছিল? ইয়েস, তো যারা করতে পারছো না, দ্যাট মিনস কি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো করোনি, মিস করোনি, তো তার জন্য করতে পারছো না ফ্রেন্ড। আমাদের সঠিক উত্তরটি হবে যে অর্থনৈতিক শোষণ। সেই সাঁওতাল সেই জনগোষ্ঠীর উপর, তাদের উপর সেই অর্থনৈতিক শোষণের কারণেই যে সেই সাঁওতাল বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল। সেই 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, এবং সেই বিদ্রোহ নেতা ছিলেন সিধু ও কানু। নেক্সট কোয়েশন। সো ফ্রেন্ড, কোয়েশন নাম্বার 4। সো কালকে তো জানো যে কাল থেকে 21 এবং 22 তারিখ ভ্যাকসিনেশন করা হবে মাস লেভেলে। তোমরা অবশ্যই চাইবে যে যারা যারা ভ্যাকসিনেশন নেওনি, তো আমাদের দিকেও অ্যানাউন্স করছে, তোমরা অবশ্যই চাইবে যে ভ্যাকসিনেশন নিয়ে নিতে কাল 21 আর 22। সো ফ্রেন্ড, চলো কোয়েশ্চন নাম্বার 4। কবে সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়? যে কবে সেই সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 4। কোয়েশ্চন নাম্বার 4 সঠিক উত্তরটি কী হবে? কোয়েশ্চন নাম্বার 4 সঠিক উত্তরটি কী হবে?
সো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন এ, যে 1855 সালে 30শে জুন, 1855 সালে 30শে জুন সেই সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা যে প্রথমবারের মতো ঘোষণা করা হয়। নেক্সট কোয়েশন, মেহেরগড় সভ্যতার আবিষ্কার করেন কে? যে নিচের কে সেই সভ্যতা, এবং সেই সভ্যতার নাম কি ছিল? যে মেহেরগড় সভ্যতা। সেই সভ্যতাটি কে আবিষ্কার করেছেন? কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 সঠিক উত্তর কি হবে যে ফ্রেন্ড? তোমরা সবাই লাইভ চ্যাট বক্স আনসার করবে। যারা কমেন্ট, যারা পরবর্তীকালে অফলাইন দেখছো তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চন পার্টিসিপেট করবে। আদারওয়াইজ মক টেস্টে তাহলে কিন্তু কোনো মিনিং রইল না। যদি তোমরা সেসব কোয়েশ্চনগুলো শুধু দেখে যাও এবং পার্টিসিপেট না করো তাহলে কিন্তু কোনো মিনিং রইল না। ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 5 এর সঠিক উত্তরটি হবে যে অপশন, ভেরি গুড অল, দ্যাট ইজ ইট। অপশন এ, যে ফ্রাসোয়া জারিস। অনেকে মনে আছে দেখছি যে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যে উনিই করেছেন, যে ফ্রাসোয়া জারিস। নেক্সট কোয়েশ্চন, হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কি ছিল? কোয়েশ্চন নাম্বার 6। হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কি ছিল? কৃষি, পশুপালন, কৃষি ও বাণিজ্য, কৃষি ও শিল্প। কি ছিল সেই হরপ্পা সভ্যতার মূল ভিত্তি, যার উপর ভিত্তি করে সেই হরপ্পা সভ্যতা যে গঠিত হয়েছিল, সেই ভিত্তি কি ছিল? কোয়েশ্চন নাম্বার 6। সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 6 এর সঠিক উত্তরটি হবে যে আমাদের ওয়ান সেকেন্ড যে অপশন এই। কিন্তু তারা কৃষি এবং পশুপালনে কিন্তু এক্সপার্ট ছিল, তার উপর ভিত্তি করে যে হরপ্পা সভ্যতা, সেই সভ্যতা গঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন। সো আজকে বলেছিলাম যে কোনো ডিসকাশন হবে না, কারণ যদি ডিসকাশন করি ক্লাস 2 ঘন্টা হবে। সো 2 ঘন্টা কারা কারা আসলে থাকতে পারবে? কেউ থাকতে পারবে না, সবাই চলে যাবে, স্যার আপনিই ক্লাস করুন, আমরা সবাই চলে যাই, ঘুম পেয়েছে। সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 7 এর সঠিক উত্তর কি হবে? হরপ্পা সভ্যতা মানুষেরা কোন পশুর ব্যবহার জানতো না? কোয়েশ্চন নাম্বার 7। এইসব কোয়েশ্চনগুলো যদি আবার ভুল করো কিন্তু দ্যাট মিনস কিন্তু কি করবার বলো, কিছু করার নেই। তোমরা অবশ্যই চাইবে যে ভালো করে পড়তে, শুনতে, দেখতে, বুঝতে, তারপরেই আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন সি, যে গুড়া। অপশন সি হবে যে সঠিক উত্তর ফ্রেন্ড। যে হরপ্পা সভ্যতা মানুষেরা কোন পশুর ব্যবহার জানতো না? দ্যাট ইজ গুড়ার ব্যবহার তারা জানতো না, এবং সেই গুড়ার ব্যবহার না জানা কিন্তু তাদের ধ্বংসের ক্ষেত্রে একটা কারণ ছিল। পরবর্তী সময় যখন আর্যরা আসে তখন আর্যরা কিন্তু সেই ক্ষেত্রে পারদর্শী ছিল, এবং তারা সেই গুড়ার মাধ্যমে কিন্তু তারা যুদ্ধ করতো। বাট হরপ্পা সভ্যতার লোকেরা কখনো গুড়ার ব্যবহার জানতো না, যে গুড়াকে কীভাবে ব্যবহার করা যায়। বাট মহিষ এবং গরু সেগুলো তো ব্যবহার করতো, বাট গুড়া কখনো ব্যবহার করেই নি ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন। তার আগে ফ্রেন্ড একটি কথা, যে আমরা একটি কথা অনেক সময় জন্য শুনে আসছি, যে যদি কেউ পড়তে না চায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে নো ওয়ান ক্যান হেল্প ইউ, সেই ক্ষেত্রে কেউই তোমাকে সাহায্য করতে পারবে না। আর যদি কেউ ডিটারমাইন থাকে যে পড়বে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কেউ স্টপ করতে পারবে না। আজকাল দেখো, আমাদের সাথে প্রথম যদি আজকে থেকে 1 মাস আগের কথা বলো তাহলে কিন্তু মোর দেন কিন্তু ডেলি প্রত্যেক দিন 2 থেকে 3,000 4,000 মানুষ দেখতো। বাট এখন দেখছো কয়জন? এখন দেখছে 400 আর 500 জন। তো দেখছো কি পরিমাণে ডিস্ট্রিক্টালি রিডিউস হয়েছে। দ্যাট মিনস কি, আমরা বলছি কি তোমরা পড়তে চাচ্ছ, তার মানে কিন্তু আমরা তোমাদেরকে পড়াতে পারছি, হ্যাঁ। বাট যারা পড়তে চাইছে না কিন্তু তাদেরকে কিভাবে পড়াবো? তো এটাই কথা, যে যারা পড়তে চায় না তাদেরকে কিন্তু কেউ হেল্প করতে পারে না, আর যারা পড়তে চায় তাদেরকে কেউ স্টপ করতে পারে না। দেখো তোমরা পড়তে চাইতেছো, বাট আমরা যদি এখন নাও ক্লাস করাই কিন্তু তোমরা অবভিয়াসলি পড়বে না। তো সেটা হলো যে মেইন তোমাদের এবং তাদের মধ্যে ডিফারেন্স। তোমরা কতটা ওয়েল থিঙ্কিং যে করো, যে এক্সাম আজকে হোক বা 1 বছর পরে হোক আমরা এক্সাম দেবো ইস্যু। যেহেতু টেট ক্লিয়ার, বিএড ক্লিয়ার করেছি বা অন্যান্য ডিগ্রিগুলো নিয়েছি, যে আমাদের যেহেতু এইম আছে যে করার, অবভিয়াসলি যে আমরা করবই, সেটা 1 বছর পরেই নেই। তো তার জন্য যে ফ্রেন্ড বলি, যে আমাদের ভিজন, যে এইমস, গোলগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়া দরকার। তো সেই ক্ষেত্রে যাতে কোনো দাগ না থাকে। সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 8। সিন্ধু সভ্যতা আবিষ্কারক নিচে কে করেছিলেন? সেই সভ্যতা সেটি কে করেছিলেন আবিষ্কার? কোয়েশ্চন নাম্বার 8 এর সঠিক উত্তর কি হবে যে ফ্রেন্ড? সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেই সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। তোমাদের সময় দেনি, সরি। রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেই সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। নেক্সট কোয়েশ্চন। বাংলার প্রথম সংবাদপত্র নিচের কোনটি হলো যে বাংলার প্রথম সংবাদপত্র? তোমাদের সময় শুরু। যে বাংলার প্রথম সংবাদপত্র নিচের কোনটি? কোয়েশ্চন নাম্বার 9। কোয়েশ্চন নাম্বার 9 এর সঠিক উত্তর যে ফ্রেন্ড অপশন বি, যে সমাচার দর্পণে ছিল বাংলার প্রথম সংবাদপত্র। তোমাদের যদি এভাবে সাপোর্ট থাকে না ফ্রেন্ড, আমরা অবশ্যই একদিন যে পাহাড় কেটে সমান করে দেবো। দ্যাট মিনস কি আমি পাহাড় কেটে যাবো তেমনটা নয়। সেই দশরথ মহানজি, যিনি মাউন্টেন ম্যান নামে পরিচিত,
ওনার সেই কিন্তু সেই স্ট্রাগল, সেই কন্ট্রিবিউশন, সেই স্যাক্রিফাইসের পরেই কিন্তু আজকে যে উনি পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা কেটে ফেলেছেন একা, শুধু একটা হ্যামারের সাহায্যে সেই পাহাড় কেটে দিয়েছেন। দেখো, আর আমরা আমাদের সামনে তো ছোটো মোটো একটি এক্সাম, সেগুলো চাইলে তো আমরা ইজিলি ক্লিয়ার করতে পারি, শুধু একটু পরিশ্রমের দরকার আছে। সো ফ্রেন্ড, তোমরা যদি একটু পরিশ্রম করো এবং আমরা আর একটু তোমাদের জন্য দেব, অবশ্যই তোমরা সেসব কিছু ইজিলি করতে পারবে। সো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 10, কলকাতায় প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয় কবে? সেই বালিকা বিদ্যালয়টি কলকাতায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কবে? কোয়েশ্চেন নাম্বার 10, তোমাদের সময় শুরু। আমাদের ক্লাস শুধু ফ্রেন্ড দেখতে পাচ্ছ যে আমরা বেশি দিন তো হয়নি চ্যানেল স্টার্ট করেছি, তোমরা দেখতে পাবে যে আমরা 2020-এর ডিসেম্বরে 31 তারিখ স্টার্ট করেছি। তোমরা চাইলে আমাদের সেই অ্যাবাউট চ্যানেলের মধ্যে দেখতে পারবে গিয়ে। বাট আমরা তোমাদের এতটা লাভ এবং সাপোর্ট পেয়েছি যে আজকে কিন্তু আমরা অনেকটা এগিয়েছি, এবং সেসব কিছু একমাত্র পসিবল হয়েছে তোমাদের জন্য। এবং তোমাদের যদি সেইভাবে সাপোর্ট থাকে, অবভিয়াসলি আমরা আমাদের চ্যানেলটিকে সেই জায়গাতে পৌঁছে দিতে পারবো। অ্যাকচুয়ালি এখানে আমরা এসেছি, তোমরা অনেকেই বলছো স্যার নাম বলুন, নাম বলুন, কোথায় থেকে আসছেন আপনারা, চেহারা তো দেখা, অন্তত নাম তো বলুন যে আমরা কার ক্লাস করছি। তো ফ্রেন্ড, আমরা নাম বলে কি বলবো, অন্তত নামে কি রাখে বলো তো? যদি আমরা তোমাদের জন্য কিছু করতে পারি, দিতে পারি, তার থেকে বেশি কিছু হতে পারেন। এখানে আমরা পাবলিসিটি করতে আসিনি যে নিজের নাম দেখাতে, ফেস দেখাতে, ফেস দিকে পাবলিসিটি করব, বা আমরা ক্লাস করছি, তাদেরকে পড়াচ্ছি, তো ত্রিপুরার মধ্যে ফেমাস, তো আমরা এইভাবে করতে পারি। অন্তত আমরা চাচ্ছি যে আগে কিছু মানুষকে সাকসেস দিতে। যদি আমরা সেইভাবে তোমাদেরকে সাকসেস দিতে পারি, অবশ্যই আমরা একদিন নাম সব কিছু নিয়ে আসবো। তো নাম, ফেস সব কিছু দেখিয়ে ক্লাস করবো। সো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 10, কলকাতায় প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তোমরা আনসার করেছো কোয়েশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তরটি হবে যে অপশন সি, যে 1819 সালে কিন্তু সেই কলকাতার মধ্যে যে প্রথম সেই বালিকা বিদ্যালয় সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 11, ভারতের প্রেমিথিউস কাকে বলা হয়? যে ভারতের প্রেমিথিউস নামে নিচের কে পরিচিত? কোয়েশ্চন নাম্বার 11, সো ভারতের প্রেমিথিউস নামে নিচের কে পরিচিত? কোয়েশ্চন নাম্বার 11, তোমার সময় শুরু। অ্যাকচুয়ালি ফ্রেন্ড, ক্লাসের মধ্যে আমি কম কথা বলে থাকতে পারি না। অনেকে বলতে পারছো স্যার এত কথা বলছেন কেন, প্লিজ আজকে মক টেস্ট, শুধু কোয়েশ্চন আনসার করুন। সো ফ্রেন্ড, যদি কোয়েশ্চন আনসার করি তাহলে তোমাদের কখনো ক্লাসে মনে লাগবে না। চাইছি যে অন্তত ক্লাসের পাশাপাশি তোমাদের যাতে একটু মোটিভেট করতে পারি, ক্লাসে ধরে রাখতে পারি, সেটাই মেন। তোমাদের যদি ধরে রাখতে পারি তাহলে তোমরা ক্লাসে লাস্ট অবধি থাকবে এবং প্রত্যেকক্ষণ শিখতে ট্রাই করবে। আদারওয়াইজ কিছুক্ষণ পরেই যে ক্লাসে বোরিং লেগে চলে যাবে, তাতে আমাদেরও কিছু লাভ হলো না, তোমাদেরও হলো না। কোয়েশ্চন নাম্বার 11-এর সঠিক উত্তর হবে যে অপশন বি, রামমোহন রায়। ভারতের প্রেমিথিউস কাকে বলা হয়? দ্যাট ইজ রামমোহন রায়। কোয়েশ্চন নাম্বার 12, কে রামমোহনকে ভারতের পথিক বলেছেন? নিচের কে যে রামমোহনকে ভারতের পথিক বলেছেন? বিদ্যাসাগর, বিপিনচন্দ্র পাল, লালা রাজপথ রায়, কোনোটি নয়। তো এইসব কোয়েশ্চনগুলো তো ভুল হতে পারে না কারোর। এইসব কোয়েশ্চনগুলো জানি যে কারোর ভুল হবে না। ভুল হবে কি? ভুল হবে না। সো ফ্রেন্ড, ইয়েস, তোমরা সবাই ভুল করোনি। ভেরি গুড, অল ডবল দেন। দ্যাট ইজ অপশন ডি, যে কোনোটি নয়, কিন্তু সেটি করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু রাজা রামমোহন রায়কে যে ভারতের পথিক বলেছেন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 13, কবে রামমোহন জন্মগ্রহণ করেন? যে কবে সেই রামমোহন রায় জন্মগ্রহণ করেছেন? কোয়েশ্চন নাম্বার 13, সঠিক উত্তরটি কি? রামমোহন রায় কবে জন্মগ্রহণ করেছিলেন? সো আমাদের সঠিক উত্তর যে ফ্রেন্ড, রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন 1772 খ্রিস্টাব্দে। জন্মগ্রহণ করেছেন 1772 এবং উনি মারা গিয়েছিলেন 1833 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চন। তো আমাদের আজকে অনেকগুলো কোয়েশ্চন, কিন্তু অনেক 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 কোয়েশ্চনস। সো কাকে বাংলার বাঘ বলা হয়? নিচের কে যে বাংলার বাঘ বলে পরিচিত? কোয়েশ্চন নাম্বার 14, সময় শুরু, যে কাকে বাংলার বাঘ বলা হয়? সো কাল দেখেছিলে যে ফ্রেন্ড তোমাদের সাথে একটি পোয়েমও শেয়ার করেছিলাম, যে ছোটোবেলার গল্প। সেইটি ছোটোবেলার সেই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ক্লাস 3-তে আমরা পড়েছিলাম সবাই। তোমরা পড়েছো নাকি জানি না, আশা করি পড়েছো। আমিও পড়েছিলাম ক্লাস 3 থাকার সময়। খুব ভালো সেই কবিতাটি, আমি এত সুন্দরভাবে শিখেছিলাম যে গান করতে করতে শিখেছিলাম। আমার মনে আছে ক্লাস 3 থাকার সময় কবিতাটি, এবং সেই কবিতাটি অনেক দিন ধরে খুঁজছিলাম। বাট কালকে হঠাৎ করে বাগিনা দেখালো যে এই দেখো মামা তোমার সেই কবিতাটি। তো আমি চাইলাম যে তোমাদের সাথে সেই পুরানো স্মৃতিগুলো শেয়ার করতে, যাতে তোমাদেরও ভালো লাগে একটু। কোয়েশ্চন নাম্বার 14, সঠিক উত্তর কি হবে? যে বাংলায় বাঘ বলা হয়? অপশন ডি, স্যার আশুতোষ মুখোপাধ্যায়। স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে কিন্তু বাংলার বাঘ বলা হয়। সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 15, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহায্যে
বেতন সাহেব কবে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? কবে সেই হিন্দু বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন? সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহায্যে বেতন সাহেবের সেই বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন বেতন সাহেব, এবং সেটি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহায্যে করা হয়েছিল। তো সেটি কবে প্রতিষ্ঠা করা হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 সঠিক উত্তর কি হবে যে ফ্রেন্ড? অপশন এ। আরে তোমাদের সময় দেনি, তো অপশন এ হবে যে সঠিক উত্তর। 1849 সালে, 1849 সালেই সেই হিন্দু বালিকা বিদ্যালয় সেটি প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, রামমোহন আত্মীয় সভা সেটি গঠন করেন কবে? রামমোহন সেই আত্মীয় সভা সেটি গঠন কবে করেছেন? কোয়েশ্চেন নাম্বার 16। তোমাদের সঠিক উত্তর কি হবে? তোমাদের সময় শুরু। আমি বলবো না যে সঠিক উত্তরটি বলতে, তোমরা অবভিয়াসলি বলবে সবাই, তার জন্য বলে লাভ কি? কোয়েশ্চেন নাম্বার 16 সঠিক উত্তর হবে যে রামমোহন আত্মীয় সভা গঠন করে 1815 সালে। 1815 সালে সে রামমোহন সেই আত্মীয় সভা সেটি প্রতিষ্ঠা করেছেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়, যে রামকৃষ্ণ মিশন সেটি প্রতিষ্ঠিত হয়েছিল কখন? তোমাদের সময় শুরু। দেখো হচ্ছে ফ্রেন্ড, আমরা তোমাদের কিন্তু একটি দিনও নষ্ট করতে চাই না। আমরা চাই একটি দিনও কিন্তু আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট আমাদের জন্য ভ্যালুয়েবল। তার জন্য আমরা দেখো দুপুরে ক্লাস নিতে পারিনি ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য, তার জন্য আমরা বিকাল তো দিয়েছি, এখনও দিচ্ছি। তো অবশ্যই বুঝবে যে আমরা তোমাদের জন্য কতটা ডেডিকেটেড। যারা বুঝছো, যারা লাইক করছো না এখন পর্যন্ত, একবারও বলেনি, অবশ্যই করে দিও যদি ভালো লেগে থাকে। কোয়েশ্চেন নাম্বার 17, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়, ইয়েস সবাই আনসার করেছে, দ্যাট ইজ 1897 সালে। 1897 সালে সেই রামকৃষ্ণ মিশন সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 18, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়। কোয়েশ্চন নাম্বার 18, যে চিরস্থায়ী বন্দোবস্ত সেটি প্রবর্তন করা হয়, কখন সেটি করা হয়েছিল সেই চিরস্থায়ী বন্দোবস্ত? এবং সেই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করার পরেই কিন্তু সে বাংলার মধ্যে সে ফেমিন, সে দুর্ভিক্ষ, মহামারী সেগুলা নেমে এসেছিল বিভিন্ন কারণে। সেই ডুয়েল গভর্নমেন্ট বা ডুয়েল সিস্টেম, যে দ্বৈত শাসন ব্যবস্থা যখন প্রবর্তন করা হয়, তার কিছু সময় পরে সেই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়েছিল। সেই চিরস্থায়ী, তোমাদের সময় শুরু, সেই চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়েছিল? এবং সেটি করা হয়েছিল যে লর্ড কর্নওয়ালিস, ওনার সময়কালে সেটি করা হয়েছিল বেঙ্গল এবং বিহারের মধ্যে। তো কোয়েশ্চন নাম্বার 18 সঠিক উত্তর কি হবে? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় অপশন সি, 1773 খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে সেই চিরস্থায়ী বন্দোবস্ত সেটি প্রবর্তন করা হয় 1793। নেক্সট কোয়েশ্চন, রিসরায় প্রথম পাটকল প্রতিষ্ঠা, যে রিসরায় প্রথম পাটকল সেটি কখন প্রতিষ্ঠা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 19। কোয়েশ্চন নাম্বার 19 সঠিক উত্তর কি ফ্রেন্ড? রিসরায় প্রথম পাটকল প্রতিষ্ঠা হয়েছিল দ্যাট ইজ অপশন এ, 1855 সালে। 1855 সালে সেই রিসরায় প্রথম পাটকল সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, তোমরা সবাই তাড়াতাড়ি আনসার করবে। কোয়েশ্চন নাম্বার 20, বিরসা মুন্ডা জন্মগ্রহণ করেন, যে বিরসা মুন্ডা কবে জন্মগ্রহণ করেছিলেন বা কখন জন্মগ্রহণ করেছিলেন? সেই মুন্ডা বিদ্রোহের সে জনপ্রিয় নেতা ছিলেন সেই বিরসা মুন্ডা। সেই বিরসা মুন্ডা জন্মগ্রহণ কবে করেছিলেন? কোয়েশ্চন নাম্বার 20। সেগুলো আমরা অলরেডি অনেক ডিসকাশন করেছি, বিরসা মুন্ডা কী ছিল, কীভাবে আসছিল, তাদের সেই বিদ্রোহ কীভাবে সাকসেস হয়েছিল, এবং তাদের বিদ্রোহের মধ্যে কী কী অবস্টাকলগুলো ছিল, এবং তাদের দাবি দেওয়া কী ছিল, সবগুলো ডিসকাশন করেছি। কোয়েশ্চন নাম্বার 20 সঠিক উত্তর কী হবে? তোমাদের সময় শুরু। কোয়েশ্চন নাম্বার 20 সঠিক উত্তর হবে যে অপশন বি, 1870 খ্রিস্টাব্দে। বিরসা মুন্ডা জন্মগ্রহণ করেন 1870 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চন, 1895 সালে বিরসাকে কত বছরের জন্য জেল দেওয়া হয়েছিল? যে 1855 সালে সেই বিরসা মুন্ডা কিন্তু জেলে দেওয়া হয়েছিল সেই বিদ্রোহের জন্য, সেই মুন্ডা বিদ্রোহের জন্য সেই বিরসা মুন্ডাকে জেলে দেওয়া হয়েছিল। তো কত বছর উনি জেলে ছিলেন? কোয়েশ্চন নাম্বার 21। কোয়েশ্চন নাম্বার 21 ফ্রেন্ড কি হবে বলো? কোয়েশ্চন নাম্বার 21 সঠিক উত্তর হবে যে অপশন বি, 2 বছর। 2 বছর কিন্তু বিরসা মুন্ডা জেলে ছিলেন। নেক্সট কোয়েশ্চন, বিরসা মুন্ডা মারা যান, বিরসা মুন্ডা কখন মারা গিয়েছিলেন বা কীভাবে মারা গিয়েছিলেন? ইংরেজদের হাতে, ফরাসিদের হাতে কলেরায় আক্রান্ত হয়ে। তো ফ্রেন্ড, বিরসা মুন্ডা কীভাবে মারা গিয়েছিলেন? নো, যারা ইংরেজ বলবে, ইংরেজ হবে না কিন্তু ফ্রেন্ড, বলতে পারে যে স্যার ইংরেজ তারা বন্দি করেছে, দ্যাট মিনস ইংরেজের হাতে মারা গিয়েছিল বোধহয়। নো ফ্রেন্ড, বিরসা মুন্ডা কিন্তু মারা গিয়েছিল যে কোয়েশ্চন নাম্বার 22 অপশন সি, কলেরায় আক্রান্ত হয়ে। একমাত্র কলেরায় আক্রান্ত হয়ে কিন্তু বিরসা মুন্ডা মারা গিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চন, মানুষ তামার ব্যবহার শুরু করে, যে মানুষ তামার ব্যবহার শুরু করে সেই তামা যে কোন সময় শুরু করেছিল? কোয়েশ্চন নাম্বার 23,
নব্যপ্রস্তর যুগের আগে, নব্যপ্রস্তর যুগের পরে, কোনটি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 23। সো আমাদের ফ্রেন্ডস, কোয়েশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর কী হবে? দ্যাট ইজ অপশন বি। নব্যপ্রস্তর যুগের পরে কিন্তু সেই মানুষের তামার ব্যবহার শুরু হয়। তোমরা অবশ্যই বলবে যে আজকের ক্লাসে ম্যাক্সিমাম তোমরা কত পাচ্ছ। যদি আজকের ক্লাসে ম্যাক্সিমাম তোমরা যদি আউট অফ মোর দেন 40 পেয়ে থাকো, অবশ্যই তোমরা ভালো পড়েছো, ভালো রেজাল্ট করেছো 40 to 50 পেলে। আদারওয়াইজ যারা 40 নিচে পাবে তাদেরকে কিন্তু আরেকটু স্ট্রাগল করতে হবে। সো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার নেক্সট কোয়েশ্চেন 24। মেহেরগড় সভ্যতার পতন হয়, যে মেহেরগড় সভ্যতা, সেই সভ্যতার পতন কখন হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 24। তোমাদের সময় শুরু, যে কখন পতন হয়েছিল সেই মেহেরগড় সভ্যতার। তো কোয়েশ্চেন নাম্বার 24 সঠিক উত্তর যে তৃতীয় খ্রিস্টপূর্বাব্দে। সেই তৃতীয় খ্রিস্টপূর্বাব্দে সেই মেহেরগড় সভ্যতা সেগুলোর পতন হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধরনের ধাতুর ব্যবহার জানতো না? হরপ্পা সভ্যতার মানুষ নিচে কোন ধরনের ধাতুর ব্যবহার জানতো না? কোয়েশ্চেন নাম্বার 25 আমরা বলেছিলাম, এবং সেই ধাতু ব্যবহার না জানাও কিন্তু সেটা একটা কারণ ছিল তাদের সেই সভ্যতা বিলুপ্তির পেছনে। কোয়েশ্চেন নাম্বার 25। কোয়েশ্চেন নাম্বার 25 কি হবে? সো কোয়েশ্চেন নাম্বার 25 সঠিক উত্তর হবে যে অপশন এ, লোহা। লোহায় কিন্তু ছিল যে হরপ্পা মানুষের সেই ধাতু ব্যবহার জানতো না। নেক্সট কোয়েশ্চন, কোন সভ্যতা ইরাবতী নদীর তীরে গড়ে ওঠে? যে নিচের কোন সভ্যতা সেই ইরাবতী নদীর তীরে গড়ে উঠেছিল? কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নাম্বার 26 কি হবে? কোন সভ্যতা ইরাবতী নদীর তীরে গড়ে ওঠে? দ্যাট ইজ অপশন এ, সেই হরপ্পা সভ্যতা কিন্তু ইরাবতী নদীর তীরে গড়ে উঠেছিল। কোন নদীর তীরে যদি হরপ্পা সভ্যতা গড়ে ওঠে বলবে, তাহলে ইরাবতী নদীর তীরে। নেক্সট কোয়েশ্চন, মহেঞ্জোদারোর অবস্থান, মহেঞ্জোদারোর অবস্থান কোথায়? 27। তোমাদের সময় শুরু, যে মহেঞ্জোদারোর অবস্থান কোথায়? সো ফ্রেন্ড, মহেঞ্জোদারোর অবস্থান হলো যে আমাদের অপশন বি, যে লারকানা জেলা। যে লারকানা জেলায় সেই মহেঞ্জোদারোর অবস্থান। সো ফ্রেন্ড, নেক্সট কোয়েশ্চন, ভারতবর্ষের প্রাচীনতম বন্দর, যে ভারতবর্ষের প্রাচীনতম বন্দর সেটি কোনটি হবে? ভারতবর্ষের প্রাচীনতম বন্দর সেটি কোনটি হবে? যদি প্রাচীনতম বলা হয়, এক্ষেত্রে তো সবগুলো তো ভারতবর্ষেরই, তাহলে প্রাচীনতম যে সবচেয়ে পুরানো সেগুলো যদি বলা হয়, তাহলে কোনগুলো হবে? কোনটি হবে যে ভারতবর্ষের প্রাচীনতম বন্দর? সো আমাদের সঠিক উত্তর হবে যে অপশন এ, লুথাল, এবং সেটি গুজরাটে অবস্থিত। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চেনগুলো তাড়াতাড়ি করছি কারণ যে ফ্রেন্ড, না হলে কিন্তু ক্লাসগুলো লং হয়ে যাবে। অনেকগুলো কোয়েশ্চেন আছে, তোমরা কেউ বলবে না যে স্যার একটু স্লো করান। একটু যদি স্লো করি তাহলে একটু ক্লাস লং হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা একটু করে সবাই চলে যাবে। সো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 29 এর সঠিক উত্তর কী হবে? হরপ্পা সভ্যতার লিপি, নিচে কোনটি ছিল সেই হরপ্পা সভ্যতার লিপি? কোয়েশ্চেন নাম্বার 29। তোমাদের সময় শুরু। তোমরা রিয়েলি কালকে খুব ভালো কমেন্ট করেছিল ফ্রেন্ড, আমরা প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দিয়েছি। থ্যাঙ্কস যে সেভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য। কি সুন্দরভাবে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়েছো, এবং আমাদের রিয়েলি কিছু কীভাবে এক্সপ্রেস করবো বুঝতে পারছি না, যে কীভাবে তোমাদেরকে এক্সপ্রেস করবো। রিয়েলি আমার কাছে কোনো ওয়ার্ড নেই এক্সপ্রেস করার মতো। তোমাদের মধ্যে দেখেছিলাম যে কালকে যে স্যার ক্লাসগুলো কত ভালো করাচ্ছেন, আমরা কীভাবে এক্সপ্রেস করবো, আমাদের কাছে ওয়ার্ড নেই। সেমভাবে আমার কাছেও ফ্রেন্ড, তোমরা যে এতটা সাপোর্ট করছো, আমার কাছে ওয়ার্ড নেই যে এক্সপ্রেস করবো। কোয়েশ্চেন নাম্বার 29, হরপ্পা সভ্যতার লিপি নিচে কোনটি ছিল? তোমরা সঠিক উত্তরটি করে দিয়েছো, দ্যাট ইজ অপশন এ, সিন্ধু লিপি ছিল যে হরপ্পা সভ্যতার লিপি। নেক্সট কোয়েশ্চন, তো কালির দোয়াতের চিহ্ন পাওয়া যায় নিচের কোথায়? যে কালির দোয়াতের চিহ্ন পাওয়া যায় নিচের কোথায় পাওয়া গিয়েছে? কোয়েশ্চেন নাম্বার 30। সো আমাদের সঠিক উত্তরটি কি হবে? কোয়েশ্চেন নাম্বার সঠিক উত্তরটি হবে যে অপশন সি, যে কালীবাগানে সেই কালী দোয়াতে সেই চিহ্ন পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চন, হরপ্পা কথাটি অর্থ কি? যে হরপ্পা কথাটি অর্থ বলতে আমরা কি বুঝি? কোয়েশ্চেন নাম্বার 31। কোয়েশ্চেন নাম্বার 31, যে হরপ্পা কথাটি অর্থ কি ফ্রেন্ড? তোমরা যদি ফ্রেন্ড এভাবে আমাদের পাশে থাকো, অবশ্যই আমরা চাইবো যে একদিন আমাদের চ্যানেলকে সেইভাবে পৌঁছাতে, এবং সেইভাবে পৌঁছাতে এবং সেই জায়গাতে পৌঁছাতে পারবো একমাত্র তোমাদের সেই সাপোর্ট পেলেই। কিন্তু তোমরা যদি
লাইক শেয়ার এবং সাপোর্ট সেভাবে করো অবশ্যই, আমরা অবশ্যই সেই জায়গাতে পৌঁছাবো একদিন। সো একদিন অবশ্যই তোমাদের সাথেও দেখা হবে, সবার সাথে কথা হবে, আমরা অবশ্যই তোমাদের সাথে সেভাবে কথা বলবো, ফেস টু ফেস কথা বলবো। সো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 31 সঠিক উত্তর কি? হরপ্পা কথাটির অর্থ কি? দ্যাট ইজ অপশন সি, ভেরি গুড অল, যা আমাদের অপশন সি হবে সঠিক উত্তর, পশুপতির খাদ্য। হরপ্পা কথাটির অর্থ হলো যে পশুপতির খাদ্য, মিথ্যে স্তূপ নয়। হরপ্পা কথাটির অর্থ যে অপশন সি, পশুপতির খাদ্য। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 32, নিচের কার জন্ম 1809 সালে? নিচের কে 1809 সালে জন্মগ্রহণ করেছিলেন? কোয়েশ্চন নাম্বার 32, কোয়েশ্চন নাম্বার 32, 1809 সালে কে জন্মগ্রহণ করেছিলেন? তোমাদের সময় শুরু, তোমাদের তো টাইমে দিতে বলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে ক্লাসটি খুব তাড়াতাড়ি করে বানিয়েছি, অ্যাকচুয়ালি না কারেন্টের প্রবলেম হচ্ছিল, তারপরে নোটগুলো রেডি করে তোমাদের জন্য নিয়ে আসা, একটু তার জন্য একটা সময় লাগে। সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 32 সঠিক উত্তর কী হবে? 1809 সালে কার জন্ম হয়েছিল? সেটি হয়েছিল যে ডিরোজি। অপশন সি হবে যে আমাদের সঠিক উত্তর, যে ডিরোজি জন্মগ্রহণ করেছিলেন সেই 18 এপ্রিল 1809 সালে। 1809 সালে সে 18 এপ্রিলে ডিরোজি জন্মগ্রহণ করেছে এবং মারা গিয়েছিলেন 1831 সালে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 33, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন যে কে? সেই একাডেমিক অ্যাসোসিয়েশন সেটি প্রতিষ্ঠা করেছিলেন। কোয়েশ্চন নাম্বার 33, একাডেমিক অ্যাসোসিয়েশন কার দ্বারা প্রতিষ্ঠা করা হয়? সো সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড আমাদের অপশনে এ, ওয়ান সেকেন্ড, ডিরোজি সেই একাডেমিক অ্যাসোসিয়েশন সেটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোয়েশ্চন, নিচের কাকে জ্বরের পাখি বলা হয়? নিচের কাকে জ্বরের পাখি হিসেবে পরিচিত? জ্বরের পাখি বলা নিচের কে? কোয়েশ্চন নাম্বার 34, সো সেই জ্বরের পাখি হিসেবে পরিচিত সেই একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ডিরোজি কিন্তু জ্বরের পাখি হিসেবে পরিচিত, কারণ জানি যে ফ্রেন্ড ডিরোজি কিন্তু খুব অল্প সময় জীবিত ছিলেন এবং সেই অল্প সময়ের মধ্যে ডিরোজি অনেক কিছু করে গিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 35, জ্যোতিবা ফুলের পুরো নাম কি? জ্যোতিবা ফুলে ওনার পুরো নাম কি ছিল? কোয়েশ্চন নাম্বার 35, সো আমাদের সঠিক উত্তরটি হবে যে জ্যোতিবা ফুলের পুরো নাম ছিল যে ফ্রেন্ড অপশন সি, জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে ছিলেন জ্যোতিবা ফুলের পুরো নাম। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 36, মুন্ডা বিদ্রোহ মূলত কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল সেই মুন্ডা বিদ্রোহ? সো তোমরা ক্লাসের মধ্যে জোশ পাচ্ছ তো নাকি ফ্রেন্ড? আমরা তোমাদেরকে সেভাবে করতে পারছি তো, দিতে পারছি তো নাকি? আমাদের দ্বারা হেল্পফুল হচ্ছ কি নাকি? অনেকগুলো কোয়েশ্চেন করে নিলাম তোমাদেরকে, তোমরা এক এক করে অ্যান্সার করবে সবাই। কোয়েশ্চন নাম্বার 36 এর আনসার কি হবে? যে মুন্ডা বিদ্রোহ মূলত কোথায় হয়েছিল? সেই মুন্ডা বিদ্রোহ হয়েছিল মূলত ফ্রেন্ড ঝাড়খণ্ডে সেই মুন্ডা বিদ্রোহ হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কাকে ক্লাইভের গর্দভ বলা হয়? যে গর্দভ হিসেবে যে রবার্ট ক্লাইভের গর্দভ বলা হয় নিচের কে? সিরাজউদ্দৌলা, মীর কাসিম, মির্জা ফারুক শিয়ার বা কোনোটি নয়? তোমাদের সময় শুরু। কোয়েশ্চন নাম্বার 37, কাকে ক্লাইভের গর্দভ বলা হয়? সো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড যে সিরাজউদ্দৌলা, মীর কাসিম, মির্জা ফারুক শিয়ার। সেক্ষেত্রে আমাদের কেউই হবে না, যে অপশন ডি হবে সঠিক উত্তর, যে মির্জাফর কি বলা হয় কিন্তু ক্লাইভের গর্দভ। রিয়েলি মির্জাফর গর্দভের মতো কাম করেছিল না, তার জন্য তো তাকে ক্লাইভের গর্দভ বলা হয়। যদি সেই মির্জাফর সেইভাবে যদি না কিছু করতে পারতো, সেইভাবে যদি না বিশ্বাসঘাতকতা করতো, তাহলে আমাদের ইংরেজ তারা সেই 200 বছর শাসন করতে পারতো না। আমাদের ভারত আজকে সেই পরিস্থিতি থাকতো না। আজকে ভারতকে বলা হয় সোনেকে চিড়িয়া। ভারতের কাছে ভারত এত ফার্টাইল ছিল যে ভারত কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে অন্যান্য দেশগুলোর চেয়ে ভারত কিন্তু অনেকটাই এতটাই যে ফার্টাইল ছিল, অন্য কোনো দেশগুলোর সঙ্গে তুলনা করা যায় না। একমাত্র তাদের জন্য কিন্তু আজকে আমাদের সেই রকম অবস্থা, যে আমরা এখন ডেভেলপিং কান্ট্রি, আমরা ডেভেলপ হচ্ছি এখনও। কোয়েশ্চেন নাম্বার 38 অন্ধকূপ হত্যায় কতজন শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিলেন? সো আমার করোনা হয়নি ফ্রেন্ড, আমি অলরেডি ভ্যাকসিন নিয়ে নিয়েছি, আশা করবো তোমরাও নিয়ে নিয়েছো। সো অন্ধকূপ হত্যায় কতজন শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিলেন? কোয়েশ্চন নাম্বার 38, দ্যাট ইজ অপশন বি, যে 123 জন কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিলেন সেই অন্ধকূপ হত্যায়। নেক্সট কোয়েশ্চন, আমাদের নেক্সট কোয়েশ্চন নাম্বার 39, অন্ধকূপ হত্যা, সেই হত্যার ঘটনাটি কবে হয়েছিল? তোমাদের সময় শুরু। সেই ঘটনাটি কবে হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 39। সো ফ্রেন্ড, সেই ঘটনাটি হয়েছিল
1756 খ্রিস্টাব্দে। 1756 সালে সেই অন্ধকূপ হত্যার ঘটনাটি সেটি হয়েছিল। নেক্সট কোয়েশন, রামমোহন কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? রামমোহন কবে সেই আত্মীয় সভা সেটি প্রতিষ্ঠা করেছিলেন? সো আমরা বলেছিলাম যে আমাদের আজকে কিন্তু অনেকগুলো কোয়েশন, কেউ চাইবে না যে ক্লাস শেষ না করে যেতে। কোয়েশন নাম্বার 40 সঠিক উত্তর কি হবে? রামমোহন কবে সেই আত্মীয় সভা সেটি প্রতিষ্ঠা করেছিলেন? তো সেটি প্রতিষ্ঠা করেছিলেন, তোমাদের সময় শুরু। আমার সাথে আজকে কি হচ্ছে, তোমাদেরকে প্রত্যেকটা বার টাইম দিতে ভুলে যাচ্ছি। ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 40 সঠিক উত্তর হবে যে 1815 খ্রিস্টাব্দে। যে 1815 খ্রিস্টাব্দে সেই আত্মীয় সভা সেটি প্রতিষ্ঠা করেন, সেটি করেছিলেন রামমোহন রায়। নেক্সট কোয়েশ্চন, রামমোহন বেদান্ত কলেজ সেটি প্রতিষ্ঠা করেন কবে? রামমোহন সেই বেদান্ত কলেজ সেটি প্রতিষ্ঠা কবে করেছিলেন? কোয়েশ্চেন নাম্বার 41। সেই বেদান্ত কলেজ সেটি প্রতিষ্ঠা কবে করেছিলেন? তো সেটি করেছিলেন 1826 খ্রিস্টাব্দে। 1826 খ্রিস্টাব্দে সেই বেদান্ত কলেজ সেটি রামমোহন রায় দ্বারা সেটি প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডে গিয়েছিলেন? নিচের কোন ভারতীয় প্রথমবারের মতো ইংল্যান্ডে গিয়েছিলেন? কোয়েশ্চেন নাম্বার 42। সো কোয়েশ্চেন নাম্বার 42 কি হবে? তোমাদের জন্য বলেছিলাম যে আমরা কিছু প্ল্যান করছি ফ্রেন্ড। অ্যাকচুয়ালি যে প্ল্যানটি এতটা ডিফিকাল্ট যে আমাদের জন্য অ্যাকচুয়ালি ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করছি আমরা সেই প্ল্যানটি। তো তার জন্য আমরা নিজেরা ডেভেলপ করছি সেই প্ল্যানটি। তো তার জন্য অনেকটা পরিশ্রম হচ্ছে এবং এক্সিকিউট করতে পারছি না, একটু সময় লাগবে। তোমাদের স্টাডিকে বেটার করার জন্য আমরা সেই রকমভাবে প্ল্যান করছি, কিন্তু যাতে তোমাদের স্টাডিটাকে আরও এফেক্টিভ করা যায়, আরও ভালোভাবে দেওয়া যায় অনেক কিছু। সো বাট ইন্ডিজিনাসটি ডেভেলপ করার কারণে আমাদের সময়ও লাগছে, এবং যেহেতু আমরা এই ফিল্ডে নতুন আছি, অ্যাকচুয়ালি নিউ আছি, তো তার জন্য সেইটা ডেভেলপ করতে একটু সময় লাগছে। তো অবশ্যই তোমরা হোপফুলি থাকো যে ভালো কিছু পাবে, অন্তত 1 মাস 2 মাস তারপরে অন্তত কিছু একটা ভালো পাবে। কোয়েশ্চেন নাম্বার 42, প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডে গিয়েছিলেন? দ্যাট ইজ অপশন এ, যে রাজা রামমোহন রায় যে প্রথম ভারতীয় যিনি উনি ইংল্যান্ডে গিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চন, রামমোহনকে রাজা উপাধি নিচের কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন রামমোহনকে রাজা উপাধি? কোয়েশ্চেন নাম্বার 43। তোমাদের সময় শুরু হয়ে গেছে। তো রামমোহনকে রাজা উপাধি নিচের কে দিয়েছিলেন? সো আমাদের সঠিক উত্তর যে ফ্রেন্ডস, সো অপশন সি, যে মুঘল সম্রাট। মুঘল সম্রাটই কিন্তু রামমোহনকে সে রাজা উপাধি দিয়েছিলেন। দ্য সেকেন্ড আকবর শাহ উনাকে যে রাজা রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 44, ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশ করেন? যে নিচের কে সে ইন্ডিয়ান মিরর সেই পত্রিকাটি প্রকাশ করেন? কোয়েশ্চেন নাম্বার 44। সো সেই পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? দ্যাট ইজ অপশন বি, কেশবচন্দ্র সেই ইন্ডিয়ান মিরর সেই পত্রিকাটি প্রকাশ করেছিলেন। নেক্সট কোয়েশ্চন, সাঁওতাল বিদ্রোহীরা প্রথম দিকে তাদের কার্যকলাপ শুরু করেন? যে সাঁওতাল বিদ্রোহীরা প্রথম দিকে তাদের কার্যকলাপ কোথায় শুরু করেছে? ভাগলপুর থেকে, মুঙ্গের থেকে, যে মুর্শিদাবাদ থেকে? কোয়েশ্চেন নাম্বার 45, সাঁওতাল বিদ্রোহীরা প্রথম দিকে তাদের কার্যকলাপ কোথায় শুরু করেছিলেন? আমরা বলেছিলাম যে ফ্রেন্ড, আমরা তোমাদের কিন্তু সকল প্রকার কাজ দিব এবং দিচ্ছি, যেরকমটা বলেছি সেরকমটা কিন্তু দিচ্ছি, আমরা সিলেবাসকে বেস করে নিয়ে আসছি। অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আমরা কিন্তু অনেকেই কাজ করছি আমাদের চ্যানেলের পেছনে। তোমরা তো আমার দুজন মানুষেরই যে বয়স শুনতে পাচ্ছ, তো বাট আমাদের চ্যানেলে কিন্তু অনেকজনই কাজ করছে সেইভাবে তোমাদের জন্য। সো আমরা সেইভাবে প্ল্যান করে অনেক কিছু তোমাদের জন্য প্ল্যান নিয়ে আসছি, করছি, সেইভাবে তোমাদেরকে যাতে ভালো কিছু দেওয়া যায়, এবং আমাদের সেই চ্যানেলকে যাতে সেইভাবে সবার কাছে, যে ত্রিপুরা যত ক্যান্ডিডেটই আছে যারা এক্সামের জন্য সেরকম এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের সবাইকে যাতে আমাদের এখানে আনতে পারি, তো সেইভাবে প্রয়াস করছি। এবং সে কিছু সাকসেস হবে একমাত্র তোমাদের সাপোর্টের পরেই। তোমাদের সাপোর্ট যদি সেভাবে পাই, অবশ্যই আমরা সাকসেস করতে পারবো ফ্রেন্ড। এবং তোমরা দেখেছিলাম গতকালকে একজন খুব ভালো কমেন্ট করেছে, স্যার আমরা জানি যে আপনারা অনেকটা আগে যাবেন, এবং যে আপনারা যেভাবে পরিশ্রম করছেন আপনারা অনেকটা আগে যাবেন, এবং আমাদের সাপোর্ট অবভিয়াসলি আপনাদের সবসময় আপনাদের সাথেই থাকবে। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ যে তোমাদের সেরকম কমেন্টের জন্য। সো কোয়েশ্চেন নাম্বার 45 সঠিক উত্তর কী হবে? তো দ্যাট ইজ অপশন এ, যে ভাগলপুর থেকে কিন্তু সাঁওতাল বিদ্রোহীরা প্রথম তাদের কার্যকলাপ শুরু করেছিলেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 46, সাঁওতাল বিদ্রোহ ছিল শ্রমিক বিদ্রোহ অথবা কৃষক বিদ্রোহ? সেটি কি বিদ্রোহ ছিল? কোয়েশ্চেন নাম্বার 46, দ্যাট ইজ তোমাদের সময় শুরু। সেই সাঁওতাল বিদ্রোহ সেটি কি বিদ্রোহ ছিল? কোয়েশ্চেন নাম্বার 46। সো মাঝে মধ্যে ক্লাসের মধ্যে কিন্তু, যে ক্লাসের মিডলে কিন্তু সবাই লাইক টেক করে দেবে কিন্তু। মানে আজকে তো লাইকের কথা বেশি বলছি না, কারণ বলারও তো সময় নেই।
তো অবশ্যই করে দেবে যারা করছো না এখন পর্যন্ত। কোয়েশ্চেন নাম্বার 46 এর সঠিক উত্তর কি হবে? যে কৃষক বিদ্রোহ। যে সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত কৃষক বিদ্রোহ। নেক্সট কোয়েশ্চন, সাঁওতাল বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত নিচের কে? যে নিচের কে ছিলেন সেই বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত বা সেই বিদ্রোহ সমকালীন শাসক যে শাসন করেছিলেন? কোয়েশ্চেন নাম্বার 47। তো সাঁওতাল বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত ছিল কোয়েশ্চেন নাম্বার 47, দ্যাট ইজ অপশন সি, যে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ছিলেন যে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত, এবং সেই বিদ্রোহটি হয়েছিল 1855 সাল থেকে 56 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহ কবে দমিত হয়েছিল? কবে সেই বিদ্রোহ শেষ হয়েছিল বা দমন করা হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 48। কোয়েশ্চেন নাম্বার 48 সঠিক উত্তর কি হবে? সো আমাদের সঠিক উত্তর হবে যে অপশন বি, যে 1856 খ্রিস্টাব্দে 1856 সালে যে সাঁওতাল বিদ্রোহ সেটি দমন করা হয়েছিল। সো ফ্যান, আমাদের বেশি কোয়েশ্চেনে অবশ্যই চাইবে যে যারা চলে যাচ্ছ বা যারা এখন মতো লাইক করনি অবশ্যই লাইক করবে এবং চলে যাবে না, লাস্ট অবধি থাকবে। আমরা যেহেতু আছি, আমরা তোমাদের জন্য আছি, তোমরা থাকতে পারবে না? অবশ্যই থাকবে যে ফ্রেন্ড। কোয়েশ্চেন নাম্বার 49, কবে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন? কবে সেই দয়ারাম সাহানি দ্বারা হরপ্পা সেই হরপ্পা আবিষ্কার করা হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 49। সো কোয়েশ্চেন নাম্বার 49 সঠিক উত্তর কি হবে? তোমাদের সময় দিয়েছি আশা করি। কোয়েশ্চেন নাম্বার 49 সঠিক উত্তর কি হবে? সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন এ, যে 1921 সালে, যে 1921 সালে দয়ারাম সাহানি কর্তৃক সেই হরপ্পা আবিষ্কার করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কবে নাগাদ সিন্ধু উপত্যকায় লোহার প্রচলন হয়? যে কবে নাগাদ সেই সিন্ধু উপত্যকায় লোহার প্রচলন শুরু হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 51। কোয়েশ্চেন নাম্বার 51, কবে নাগাদ সিন্ধু উপত্যকায় লোহার প্রচলন হয়? সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 51, দ্যাট ইজ, সো ফ্রেন্ড সরি 50 হবে। কোয়েশ্চেন নাম্বার নট 51, 50 হবে। তোমাদের সময় শুরু। কবে নাগাদ সিন্ধু উপত্যকায় লোহার প্রচলন হয়? কোয়েশ্চেন নাম্বার 50 সঠিক উত্তর কি হবে? দ্যাট ইজ, আমাদের সঠিক উত্তর যে অপশন বি, যে 1500 খ্রিস্টপূর্বাব্দে। যে 1500 খ্রিস্টপূর্বাব্দে নাগাদ কিন্তু সিন্ধু উপত্যকায় সেই লোহার প্রচলন হয়। নেক্সট কোয়েশ্চন, কোনটি লৌহযুগের সভ্যতা? নিচের কোনটি লৌহযুগের সভ্যতা? কোয়েশ্চেন নাম্বার 51। তোমাদের সময় শুরু। যে নিচের কোনটি যে লৌহযুগের সভ্যতা নামে পরিচিত? তো সেই সভ্যতাটি হবে যে আমাদের বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা হলো যে লৌহযুগের সভ্যতা। নেক্সট কোয়েশ্চন, হরপ্পা সভ্যতায় মৃৎ পাত্রের রং কি ছিল? যে হরপ্পা সভ্যতায় সেই মৃৎ পাত্র, যে মাটির দ্বারা যে পাত্রগুলো বানানো হতো সেই পাত্রগুলোর রং কি ছিল? কোয়েশ্চেন নাম্বার 52। কোয়েশ্চেন নাম্বার 52 সঠিক উত্তর কি হবে? সো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 52 সঠিক উত্তরটি হবে যে আমাদের অপশন এ, লাল কালো। হরপ্পা সভ্যতায় মৃৎ পাত্রের রং ছিল কি? লাল কালো। নেক্সট কোয়েশ্চন, ভারতের প্রাচীনতম সভ্যতা নিচের কোনটি হবে? কোনটি হবে যে ভারতের প্রাচীনতম সভ্যতা? কোয়েশ্চেন নাম্বার 53। সো আজকে লাস্ট কোয়েশ্চন, যে ভারতের প্রাচীনতম সভ্যতা নিচের কোনটি হবে? দ্যাট ইজ অপশন এ, হরপ্পা সভ্যতা হলো যে ভারতের যদি বলা হয় তাহলে প্রাচীনতম সভ্যতা। এখানে বলা হয়েছে কিন্তু ভারতের বলা হয়, তাহলে হরপ্পা সভ্যতা হবে যে প্রাচীনতম সভ্যতা। সো ফ্রেন্ড, সো আমরা তোমাদের সেই রিকোয়েস্টে আজকে মক টেস্টও কভার করে নিলাম। তোমরা যেভাবে রিকোয়েস্ট করছিলে গতকালকে, তো সেমভাবে তোমাদের সেই রিকোয়েস্ট কিন্তু প্রায়োরিটি দিয়ে আমরা নিয়ে আসছি। আমরা কিভাবে না করতে পারি? তোমরা এতটা রিকোয়েস্ট করেছিলে, আমরা কিভাবে তোমাদের সেই রিকোয়েস্টকে রিফিউজ করতে পারি, না করতে পারি যে না করব না? সো এরকম আমাদের সাহসও নেই করার ফ্রেন্ড। রিয়েলি ইউ আর অল অসম, ভেরি নাইস ফ্রেন্ড। সো তোমরা আশা করি সবাই লাস্ট অবধি ছিলে। যারা প্রথম থেকে লাস্ট অবধি ছিলে অবশ্যই বলবে যে আউট অফ 53 তোমরা কত পেলে? কত পেলে আউট অফ 53? অবশ্যই বলবে যে আউট অফ 53 কত পেলে। সো ফ্রেন্ড, কাল 21 এবং 22, সো ভ্যাকসিনেশন মাস, ভ্যাকসিনেশন হবে। সবাই চাইবে যে ভ্যাকসিন নিয়ে নিতে। সো ভ্যাকসিনই কিন্তু একমাত্র রাস্তা, তার থেকে আর অন্য কিছু নেই। তো সবাই চাইবে যে কোভিড প্রোটোকল সেগুলো মেনে চলতে, ভ্যাকসিনেশন নিতে, তাহলে কিন্তু আমরা সেসব প্রবলেম থেকে ওভারকাম করতে পারবো যত তাড়াতাড়ি সম্ভব। সো ফ্রেন্ড, হোপফুলি তোমরা আমাদের ক্লাস ভালো লেগেছে। যারা ভালো স্কোর করতে পেরেছো, ওয়েল ডান, যে তোমাদের প্রিপারেশন অনেকটাই ভালো। যারা 40 নিচে আছো অবশ্যই তোমরা চাইবে যে আরও ভালোভাবে প্র্যাকটিস করে নিতে। তো তোমরা চাইলে আমাদের চ্যানেলকে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করছেন অবশ্যই করে নেবে। সো ফ্রেন্ড, তো আজকে তো অনেকটা ক্লাস হলো, আউট অফ অ্যারাউন্ড 40 মিনিট ক্লাস করে নিলাম। তো অবশ্যই বলবে যে কেমন লেগেছে। যদি ক্লাস ভালো লেগে তো অবশ্যই করবে।
তো তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, আমরা সেসব পিডিএফগুলো কিন্তু টেলিগ্রামে শেয়ার করে থাকি। অবশ্যই তোমরা সেখান থেকেও ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে ডাউনলোড করে নিতে পারবে। তো সবাই এভাবে লাস্ট অবধি ছিলে, খুব ভালো লাগলো যে আজকে ক্লাস নিয়ে তোমাদের সাথে তোমরা খুব ভালোভাবে পার্টিসিপেট করেছো, অ্যাক্টিভ। সো ওয়ান্স এগেন থ্যাংক ইউ। তো গতকাল যেভাবে সাপোর্ট করেছিলে সেমভাবে প্রত্যেকটা ক্লাসে সেমভাবে প্রত্যেকটা ক্লাসে তোমরাও করবে। অবশ্যই তোমাদের সাপোর্ট যদি সেভাবে পাই, অবশ্যই আমরা একদিন সেই জায়গাতে অবশ্যই পৌঁছাবো এবং আমরা সব কিছু সেমভাবে নিয়ে আসবো। সো ফ্রেন্ড, টিল দেন থ্যাংক ইউ যারা যারা লাস্ট অবধি ছিলে। সো স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। সবসময় স্মাইল করতে ভুলবে না। তো স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। যেমনটা স্মাইল তোমাদেরকে ভালো রাখবে ভিতর থেকে, সেমভাবে তুমি যখন স্মাইল করবে আরেকজনের সামনে, অবশ্যই তারও ভালো লাগবে। তো বলি যে সবসময় ডোন্ট ফরগেট টু স্মাইল। তো টিল দেন থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।